আমরা তো ফরেক্স মার্কেটকে একটা বিশাল সবার জন্য খোলা বিশ্ববাজার হিসেবেই জানি, তাই না? কিন্তু যদি বলি এর ভেতরেও একটা স্তরবিন্যাস আছে, ঠিক যেন একটা অদৃশ্য মই। আজকের এই বিশ্লেষণে আমরা ফরেক্স মার্কেটের সেই লুকানো কাঠামোটাকেই দেখব। আর এটাই হলো আজকের আলোচনার মূল প্রশ্ন। এই যে ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলারের বাজার, এখানে কি ছোট বড় সব অংশগ্রহণকারীর জন্য খেলার মাঠটা আসলেই সমান? চলুন এই কাঠামোর একেবারে গোড়া থেকে এর উত্তর খোঁজা শুরু করি। তো আমাদের এই রূপক ময়ের প্রথম ধাপে রয়েছে সেই সব অংশগ্রহণকারী যাদের নাম আমাদের সবার কাছে বেশ পরিচিত। এরাই কিন্তু এই বিশাল বাজারের মূল চালিকা শক্তি। দেখুন, এখানে আছে বড় আকারে ট্রেড করা হেজ ফান্ড, আন্তর্জাতিক ব্যবসার জন্য মুদ্রা লেনদেন করে এমন কর্পোরেশন, আর হ্যাঁ, অবশ্যই আমাদের মতো সাধারণ রিটেল ট্রেডাররা, সবাই মিলেই কিন্তু এই বাজারের ভিত্তিটা তৈরি করে। মূলত এই প্ল্যাটফর্মগুলোই হচ্ছে সাধারণ ট্রেডারদের জন্য মার্কেটে ঢোকার দরজা। এদের মাধ্যমে ছোট আকারের ট্রেডগুলো সম্পন্ন হয়, কিন্তু মনে রাখতে হবে তাদের অবস্থান কিন্তু এই কাঠামোর একদম নিচের স্তরে। এই স্তরে সব অংশগ্রহণকারীর একটা কমন চ্যালেঞ্জ আছে, তারা মার্কেটের একেবারে কেন্দ্রে সরাসরি ঢুকতে পারে না। মুদ্রা কেনাবেচার জন্য তাদের সবসময় কোনো না কোনো মধ্যস্থতাকারীর ওপর নির্ভর করতে হয়। আর ঠিক এখানেই ল্যাডারের পরের ধাপের খেলাটা শুরু হয়। এখন আমরা মই বেয়ে এক ধাপ উপরে উঠব। এখানে এমন কিছু প্রতিষ্ঠান আছে যারা নিচের স্তরের অংশগ্রহণকারীদের জন্য মার্কেটে ঢোকার পথটা নিয়ন্ত্রণ করে। হ্যাঁ, বাণিজ্যিক ব্যাংকগুলোই হলো সেই গেটকিপার। হেজ ফান্ড, কর্পোরেশন বা রিটেল ব্রোকার সবাই তাদের লেনদেনের জন্য এই ব্যাংকগুলোর কাছেই আসে। কিন্তু প্রশ্ন হলো, কেন? কারণটা বেশ সোজাসাপটা। ব্যাংকগুলোর সাথে মার্কেটের একেবারে ওপরের স্তরের প্রতিষ্ঠানগুলোর একটা দীর্ঘদিনের ভরসামন্দ আর্থিক সম্পর্ক আছে, যা অন্যদের নেই। সোজা কথায়, বড় লেনদেনের জন্য যে পারস্পরিক আস্থাটা দরকার, সেটা তাদের আছে। তবে এই সুবিধার জন্য একটা দামও দিতে হয়। ব্যাংকের মাধ্যমে লেনদেন করার ফলে রেট বা দামটা একটু বেড়ে যায়, যা লেনদেনকে আরও ব্যয়বহুল করে তোলে। আচ্ছা, এইবার চলুন মইটার একেবারে চূড়ায় যাওয়া যাক। এটা হলো সেই এক্সক্লুসিভ জায়গা, সেই ভেতরের বৃত্ত, যেখানে বাজারের সেরা দামে সবচেয়ে দ্রুত লেনদেন হয়। এই জায়গাটাকে বলা হয় ইন্টারব্যাংক মার্কেট। এটাকে একটা এক্সক্লুসিভ ক্লাবের মতো ভাবতে পারেন, যেখানে বিশ্বের সবচেয়ে বড় আর প্রভাবশালী ব্যাংকগুলো একে অপরের সাথে সরাসরি মুদ্রা কেনাবেচা করে। এখানে কোনো মধ্যস্থতাকারী নেই, আছে শুধু টপ লেভেলের খেলোয়াড়রা। এই স্লাইডটা দেখলেই কিন্তু পুরো কাঠামোর মূল পার্থক্যটা পরিষ্কার হয়ে যায়। একদিকে দেখুন, ইন্টারব্যাংক মার্কেটের সদস্যরা সরাসরি সেরা রেট পাচ্ছে। অন্যদিকে নিচের স্তরের অংশগ্রহণকারীরা পরোক্ষভাবে এবং কিছুটা বেশি খরচে একই কাজ করছে। তার মানে মূল বিষয়টা হলো, ল্যাডারে যার অবস্থান যত উঁচুতে, তার লেনদেনের খরচও তত কম। এই কাঠামোর সবচেয়ে চমকপ্রদ দিকটা হলো, এটা উপরের স্তরের অংশগ্রহণকারীদের, মানে বিশেষজ্ঞদের, দামকে প্রভাবিত করার একটা দারুণ সুযোগ করে দেয়। চলুন দেখি এটা কিভাবে কাজ করে। প্রথমে স্প্রেড জিনিসটা বসতে হবে। খুব সহজ করে বললে, এটা হলো একটা মুদ্রা কেনা আর বেচার দামের মধ্যে পার্থক্য। এই স্প্রেড যত চওড়া বা বেশি হয়, লেনদেনের খরচও তত বাড়ে। উৎসের এই কথাটা কিন্তু বেশ শক্তিশালী। এটা পরিষ্কারভাবে বলছে যে ইন্টারব্যাংক মার্কেটের বিশেষজ্ঞরা বা বড় ব্যাংকগুলো তাদের নিজেদের প্রয়োজন অনুযায়ী মুদ্রা কেনাবেচার মূল্য বা কোটেশনটা বদলাতে পারে। ধরুন, ইন্টারব্যাংক মার্কেটের একজন বিশেষজ্ঞ দেখছেন যে বাজারে অনেকেই ডলার কিনতে চাইছে। তিনি তখন কি করলেন? ডলারের কেনা আর বেচার দামের মধ্যে পার্থক্য বা স্প্রেডটা একটু বাড়িয়ে দিলেন। এতে কি হলো? অন্যদের জন্য ডলার কেনাটা আগের চেয়ে একটু বেশি খরচের হয়ে গেল। আর এই সামান্য পার্থক্যের কারণেই বিশেষজ্ঞ ব্যাংকটি বিশাল লেনদেন থেকে নিজের জন্য বাড়তি মুনাফা করে নিল। এভাবেই তারা পরোক্ষভাবে বাজারকে নিজেদের সুবিধামতো ব্যবহার করে। তাহলে ফরেক্স মার্কেটের এই স্তরভিত্তিক কাঠামো থেকে আমাদের মূল কি বিষয় বোঝা উচিত? চলুন এক নজরে দেখে নিই। এই আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হল, ফরেক্স মার্কেট আসলে সবার জন্য সমান সুযোগের জায়গা নয়। এটা একটা পরিষ্কার হায়ারার্কি বা ল্যাডার। এই ল্যাডারে যার অবস্থান যত উপরে, তার খরচ তত কম এবং বাজারের উপর তার নিয়ন্ত্রণও তত বেশি। আর বাণিজ্যিক ব্যাংকগুলো এই কাঠামোর বিভিন্ন স্তরের মধ্যে গেটকিপার হিসেবে কাজ করে। আর সবশেষে একটা প্রশ্ন রেখে যাচ্ছি। এখন যেহেতু এই কাঠামোর কথা জানা গেল, তাহলে কি একজন ট্রেডার বা কোনো কর্পোরেশনের কৌশল তাদের অবস্থানের উপর ভিত্তি করে আলাদা হওয়া উচিত? এটা নিয়ে কিন্তু ভাবার অনেক সুযোগ আছে।